নতুন উচ্চতায় বাজার বন্ধ হয়েছে, সূচক নিফটি সূচক বিশেষ করে। নতুন সপ্তাহ, নতুন মাস, অর্থাৎ সেপ্টেম্বর মাস 2024 আমরা শুরু করে ফেলছি। আলোচনার বিষয়বস্তুতে সেই সব জিনিস তুলে আনবো, আর কয়েকটা ছোটোখাটো উত্তর আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেক টক উইথ শান্তনু সেনে। আশা করছি আপনারা মোটামুটিভাবে সবাই ভালোই আছেন, শারীরিকভাবে সুস্থই আছেন। আলোচনা করব শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে, শিক্ষামূলক দিক থেকে টেকনিক্যালসের কিছু কথাবার্তা এবং মার্কেটের মোটামুটিভাবে এই জায়গায় কি আলোচনা করা যেতে পারে তার একটা আগাম আভাস। বাজার যেখানে বন্ধ হয়েছে, যেহেতু সর্বোচ্চ স্তর, তাহলে অবশেষে সেই জায়গাটা আমরা পৌঁছে গেলাম। অর্থাৎ 25-75 ক্রস করবে না করবে না, এক চান্সে করবে কি করবে, এক চান্সে হয়নি। একদিন দুদিন র্যালি করার পর তারপরে আবার একটা র্যালির ধার ধরে এবং এখানে অনেকগুলো পয়েন্ট উঠে আসে। ইন দ্যাট সেন্স আমি আপনাদের একটা গোল আলোচনা বলেছিলাম, মানে রাউন্ড নাম্বার যদি বলা যায়, যে 25,300 থেকে 25,400 ভেতরে একটা মাইল্ড রেজিস্ট্যান্স বাজার ফেস করলেও করতে পারে। আমরা তার সামনাসামনি আছি। সূচকের বিভিন্ন দিকগুলো যদি দেখেন বুঝতে পারবেন যে মার্কেটে যেহেতু নতুন সেটেলমেন্ট, অর্থাৎ সেপ্টেম্বর মাসের নতুন সেটেলমেন্ট তো শুরু হয়ে গেছে। মান্থ এন্ড হয়েছে শনিবার, অর্থাৎ শুক্রবারের ডেটাটা আমাদের কাছে মান্থ এন্ডের লাস্ট ডেটা অগাস্টের 2024। নতুন সপ্তাহ হবে, ফলে ফ্রন্টলাইনের ওপরে একটু যে মানে কি বলবো অ্যাক্টিভিটিস বেশি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি হচ্ছে যদি বাজারে, আমি যেটা ফিল করছি, যদি আপনারা একমত হতে পারেন, যেহেতু ফ্রন্টলাইনের মুভমেন্টটা একটু সঠিকভাবে হচ্ছে রোটেশন ওয়াইজ, ফলে কিছু স্মল মিড ক্যাপ এবং মাইক্রো ক্যাপ একটু সাবডিউ, কিন্তু স্টক স্পেসিফিক মুভমেন্ট অসাধারণ। যারা পিক করতে পারছেন বা ক্যাচ করতে পারছেন, আমি বলবো যথেষ্ট ভালো মুভমেন্ট হয়েছে। এইবারে নতুন যে সেটেলমেন্টে আমরা ঢুকলাম বা নতুন মান্থে ঢুকলাম, অর্থাৎ 2024-এর 8টা মাস আমরা পেরিয়ে এলাম। এবারের কাজ হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টে বড় পাওয়ার মান্থ আছে, যেটা গত বছরেও বলেছিলাম। তো কি বর আমাদের জন্য আসছে সেটা তো সময় বলবে। বাট এই সেপ্টেম্বরে আমি আপনাদের বলেছিলাম একটা মিড পর্যন্ত এই যে র্যালিটা আপসাইডের দিকে চলছে সেটা কন্টিনিউ হতে পারে। আমার ব্যক্তিগতভাবে আমি এখনও সেই জায়গায় একমত, বা আমি সেই ভিউটা এক জায়গায় রাখার চেষ্টা করছি ওই পর্যন্ত। তারপরে কি চেঞ্জ হবে না? আমি আপনাদের একটা কথা বলি, যেটা আপনাদের কমেন্ট সেকশানে আপনারা অনেকে লেখেন, যেমন গত কেউ লিখেছিল বাজার এখান থেকে পড়ে যাবে, কী সব কারেকশান ফেজ আসবে, হতে পারে, সেসব আমি অস্বীকার করছি না। বাজার কোনো দিন অ্যাট এ স্ট্রেচ কন্টিনিউয়াস বাড়ে না, এটাও ঠিক। এবারে এই দোলাচলের মধ্যে এটা ভুলে যাবেন না যে 11টা ট্রেডিং সেশন আমরা উপরে গেছি, 12টা গেছি, এগুলো না নাম্বারস, এগুলো হিস্ট্রিতে কোনো দিন হয়নি। দেখুন, আমি আবার বারবার বলি এটা, যে হিস্ট্রি না কোনো দিন বলে ক্রিয়েট হবে না। হিস্ট্রি যেটা হবে সেটা হিস্ট্রি হবে বলেই তৈরি হবে, অর্থাৎ সেটা আপনাকে না জানিয়েই হবে। বাজারের সামনে বহু নেগেটিভ ঘটনা এসছে, আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা এখন পা রাখবেন না। যাই হোক, আমরা সেই জায়গাটা ওভারকাম করে এসেছি, মানে সেই সময়ের পরিপ্রেক্ষিতে। আগামী সময় যে নেগেটিভ কিছু হবে না কেউ জানে না। সাবধান থাকার হায়ার এন্ডে সবসময় প্রয়োজন। সেই জন্য এই দিকটা কিন্তু একটু চিন্তাভাবনা করে আপনারা পা ফেলবেন সামনের দিকে। এখন যেহেতু ফ্রন্টলাইন স্টকের অ্যাক্টিভিটিস চলছে, ফ্রন্টলাইনগুলো একটু হয়তো আপসাইডের দিকে বেশি টেন্ডেন্সি থাকবে। এরই মাঝখানে রিলায়েন্সের এজিএম হয়ে গেছে এবং রিলায়েন্স একটা বোনাস ইস্যুর কথা বলেছে। এগুলো আপনারা সব দেখে নেবেন, ওগুলো যেখানে যে পয়েন্ট আউট করা আছে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বোনাস পাবো বলে আমি শেয়ার কিনি না কোনো দিনই।
আমার কাছে অনেক দিন আছে কেউ রাইট বোনাস দিচ্ছে, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, বাট বোনাস পাবো বলে শেয়ার কিনবো আমি সেই জায়গার নয়। বাট অ্যাজ পার দ্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন, এখানে আরও একটা কথা আমি যোগ করে দিতে চাই। কেউ একজন কমেন্টসে লিখেছেন, আমি নামটা বলতে পারলাম না, সরি, নামটা বললে ভালো হতো, যে ফ্রন্টলাইন, লার্জ ক্যাপ বা ব্লু চিপ কোম্পানি নিয়ে আলোচনা করুন। সরি, প্রথমেই বলে রাখি যে দেখুন, আমি যে ধরনের টেকনিক্যালসের অ্যাপ্রোচগুলো করি বা আপনাদের চেষ্টা করি টেকনিক্যালে একটা ইনফরমেশন দেওয়ার, কোনো একটা ইনপুট দেওয়ার, ব্যক্তিগতভাবে আমার বারবার মনে হয়েছে, এটা আমি অনেকবার আমার এই চ্যানেলের মাধ্যমে বলেছি, এটা বেশ অনেক দিন পরে আবার বলছি, যে আমি না এই আমার ইউটিউব চ্যানেলের ব্লগের মাধ্যমে কোনো লার্জ ক্যাপ স্টকের খুব একটা বেশি আলোচনা করতে রাজি নয়। ক্ষেত্র বিশেষে করি। কেন এই কথাটা বলছি? আচ্ছা, আপনারাই বলুন যে টাটা স্টিল, টাটা মোটর, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এই যে ব্লু চিপ লার্জ ক্যাপ, নেসলে, ব্রিটানিয়া, এই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য কোনো ধরনের এক্সপার্টের প্রয়োজন হয় না কারোর হেল্পের প্রয়োজন হয়? আমার মনে হয় ব্যক্তিগতভাবে হওয়া উচিত নয়। কারণ যে কোম্পানিগুলো ছাড়া ভারতবর্ষ কল্পনা করা যায় না, সেই কোম্পানিগুলো লাস্ট 30 ইয়ার্সে যে ওয়েলথ জেনারেট করেছে, যে ধরনের ব্যবসা জেনারেট করেছে, যে ধরনের কনফিডেন্স দিয়েছে ইনভেস্টরদের, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই শেয়ার কেনার জন্য কোনোভাবেই কারোর হেল্পের প্রয়োজন হয় না। একটা হেল্প লাগে, সেটা হচ্ছে মাইন্ড, স্টে ইনভেস্ট থাকার ব্যাপার, অর্থাৎ ওটাই তো ভিত। আর আমি আপনাদের যে ইনপুটগুলো দিই সেটা ম্যাক্সিমাম দেখবেন একটু স্মল, মিড ক্যাপ বা মাইক্রো ক্যাপ ঘেঁষা চার্টের পরিপ্রেক্ষিতে। আমি সেগুলোকে কোনো ধরনের বাইয়ের কথা বলি না, আমি কোনো কৃতিত্ব নেবার চেষ্টা করি না যে আমি এই বলেছিলাম, আমি ওই বলেছিলাম। আপনারা অনেকে বলেছেন যে কিছু আপডেট দিন, আমি আপডেটও দিই না। খুব উল্লেখযোগ্য দুই একটা কিছু মনে হলো বলে দিলাম যে এইরকম এরকম আমরা আলোচনা করি, যেমন মাঝে মধ্যে আপনাদের একটা হিন্ট দিই। বাট যদি আপনারা ধারাবাহিকভাবে যারা আমার সাথে আছেন বা আজকে নতুন দেখছেন, চেষ্টা করবেন পিছনের অনেক ভিডিও দেখার। বেশ কিছু স্টকের চার্ট অ্যানালিসিস করি, তাদের পারফরমেন্স কখনো কিছুটা সাবডিউ থাকে, তারপরে মুভমেন্ট শুরু হয়। কিছুটা ওই প্যাটার্নটাকে দেখে আপনারা যদি অন্য স্টকের প্যাটার্ন বা অন্য ধরনের কারুকার্যগুলো বোঝেন, তাহলে সেখান থেকে আপনাদের একটা সিলেকশনের সাহায্য হতে পারে, যেটা খুব চ্যালেঞ্জিং। লার্জ ক্যাপ বলে কলার তোলার থেকে আমার বারবার মনে হয়েছে স্মল অ্যান্ড মিড ক্যাপের উপরে যদি আপনি টেকনিক্যালি কিছু আলোচনা বার করে আনতে পারি, যেটা আপনাদের উপকারে লাগতে পারে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমারও চর্চা হয়, যে এক্সপেরিমেন্টগুলো হয় খুব, সেটা আমার বেশি ন্যাক থাকে, সেই কারণে আমি সেই দিকটা বেশি ঝোঁক দিই। তো ফলে যিনি লার্জ ক্যাপ নিয়ে আলোচনা করতে বলেছেন, ক্ষেত্র বিশেষে নিশ্চয়ই আলোচনা করব, তবে মনে হয় এই সময় আমি সেই জায়গাটার থেকে একটু বিরত থাকছি। যেমন আমার স্টক ফাইন্ডিংয়ের যে ব্যাপারটা থাকে, যে কীভাবে টেকনিক্যালি স্টক ফাইন্ড করব, সেটার দিকেই আমার নজর বেশি থাকে। আর রিগার্ডিং আর একটা প্রশ্নের উত্তর না দিয়ে থাকতে পারলাম না, সেটা হচ্ছে আর পাওয়ার নিয়ে কেউ একজন জিজ্ঞেস করেছেন। দেখুন, আমি টেকনিক্যালি 2 সপ্তাহ আগে বোধহয় আর পাওয়ারের উপর একটা টেকনিক্যাল আলোচনা করেছিলাম, আপনি ওটা দেখুন, আপনার মনে হয় সেটা কাজে লাগতে পারে। আর স্টক মার্কেটে প্যানিক হন না, খুব কম জন আছে, কুল মাইন্ডেড ব্যাপার যেগুলো, সেগুলো খুব কম সংখ্যক আছে, প্যানিক থাকবেই। আর রিগার্ডিং আপনি কিনবেন কি বেচবেন কি রাখবেন, এইটার অ্যান্সার আমি করতে পারি না। আমি চেষ্টা করব, আপনি ওটা দেখে নিন ভিডিওটা। আমি আপনাদের মতো আরও অনেকেই, আপনার মতো অনেকেই আরও অন্যান্য স্টকের কিছু জিনিস আলোচনা করেছেন। আমি কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, এটা এইরকম দেখতে, এটা এইরকম লাগছে, এইভাবে আলোচনা করতে পারি। বাট সেবির নিয়ম অনুযায়ী আমি কোনো স্টকের রেকমেন্ডেশন করতে পারি না। ফলে আপনি কিনবেন এই কথাটা, কিনে নিন, এটাই ইনভেস্টমেন্ট করুন, এই কথাটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনারা চার্টগুলো বিশ্লেষণ করার চেষ্টা করুন, আমি যেভাবে বিশ্লেষণ করছি যদি না হয় আপনি অন্য কারোর দেখে বিশ্লেষণ করতে পারেন বা আপনার নিজের থেকে করতে পারেন, সেটা একটা দিক। তো সেই জায়গাটায় আমি চেষ্টা করছি, যদি ওই আপনাদের গত সপ্তাহেও বলেছিলাম কিছু স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আলোচনা করা যায়, সেটা আমি চেষ্টা করব তুলে ধরার। তো এই ছিল মোটামুটি আজকে একটা ছোট্ট ব্রিফ। নতুন ক্লিয়ারিং, সাবধানে থাকতে হবে, হায়ার এন্ডে বাজার, এবং টেকনিক্যালসের এই আলোচনাগুলো এবারে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। ব্যাঙ্ক নিফটিতে 13 DM-এর উপরে আবার সাকসেস, অ্যাটলিস্ট 200-300 পয়েন্ট তো বটেই। ডিসিপ্লিন আর একই স্ট্র্যাটেজির উপরে কাজ করার চেষ্টা করুন, একই ডিসিপ্লিন রাখার চেষ্টা করুন, সাকসেস আসবে। হয়তো 100-এ 100 হবে না, 70-30
60-40 এই রেশিও চলতে থাকে। চলুন যাই টেকনিক্যাল। আলোচনায় উঠিয়ে আনার চেষ্টা করব নতুন মাস সেপ্টেম্বরের 2024 পড়ে যাওয়ার পরে নতুন সপ্তাহ, একেবারে ব্র্যান্ড নিউ এক্সপায়ারি, তার পরিপ্রেক্ষিতে 2রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর, 6 2024 মধ্যে বাজারের গতিবিধিতে কি কি লক্ষণ আমরা খুঁজে পাচ্ছি শুক্রবারের ক্লোজিং এর পর। আমার বাঁদিকে রয়েছে নিফটি স্পটের উইকলি চার্ট এবং ডান দিকে রয়েছে নিফটি ডেইলি চার্ট। আমি প্রথমে উইকলি চার্টের একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথমেই যেটা লক্ষণীয়, নিশ্চয়ই আরও একবার প্রমাণ হলো 9 এক্সপোনেনশিয়ালের ওপরে ক্লোজিং এবং তার হাই ভেঙে যদি অগ্রসর হয় সূচক, তাহলে সেক্ষেত্রে একটা পজিটিভ অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করতে পারি, বা এই বুল মার্কেটের এই লক্ষণটা আমরা লক্ষ্য করতে পারছি। এখনো পর্যন্ত যেহেতু এটার ওপরে টিকে আছে, ফলে এটা যে একটা পজিটিভ ইন্ডিকেশন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে রইল যে মেন কথাটা, যে উইকলি ক্লোজিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোন উচ্চতায় বন্ধ করেছি, অর্থাৎ সর্বোচ্চ স্তর। এখানে আমি একটা ছোট্ট চেক করে নিতে চাইছি মান্থলি, যেহেতু মান্থলি ক্লোজিং হয়ে গেছে, মান্থলিতে যে প্যাটার্নটা তৈরি করেছে এটা যে খুব ভালো লক্ষণ তা বলবো না, কিন্তু যে ধরনের পজিটিভ অ্যাটিটিউড বাজারের মধ্যে দেখাচ্ছে বা আছে, তাতে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে, বিশেষ করে মাস শুরু হবার পর থেকে কি ধরনের ভোলেটিলিটি থাকবে। আবার চলে যাচ্ছি উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে। এইবার যদি উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে আমরা যদি আলোচনাটা রাখি, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যথেষ্ট ভালো জায়গায় বন্ধ করেছি, নতুন উচ্চতা, নিউ হাই। এরকম নিউ হাই অনেকবারই হয়তো আমাদের বলতে হবে আগামী সময়। পার্থক্য হবে সময়ের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যখন যখন বাজার একটু রিয়াকশনে আসবে, কারণ এটা বাজারের ধর্ম। বাজার কোনোদিন স্ট্রেট লাইনে বাড়ে না। যেমন ধরুন এখানে একটা যে গতিতে বেড়েছে উইকে, তারপর একটা ছোট্ট ডিপ হয়েছে, আবার এখানেও কিছুটা বেড়েছে, কিছুটা পড়েছে। এইভাবেই বাজারের গতিবিধি চলছে, যেটা আমাদের মাথায় রাখতে হবে। ট্রিগার পয়েন্ট হিসেবে যেটা আমাদের আপাতত মাথায় রাখতে হবে, 9 এক্সপোনেনশিয়ালের বর্তমান যা ভ্যালু, যতক্ষণ না এর নিচে ক্লোজিং হচ্ছে উইকলি ক্লোজিং, ততক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ চিন্তাভাবনা বাজারে রেখে এগোতে পারি ইন্ডেক্সের পয়েন্ট অফ ভিউ থেকে। সামনে ডেফিনেটলি কিছু না কিছু রেজিস্ট্যান্স ফিগার থাকবে, সেগুলো স্লাইড শো এর মাধ্যমে আলোচনা করব, এবং আমার অনুষ্ঠানের প্রথম দিকেও আমি আলোচনা করার চেষ্টা করেছি। এবারে চলে যাচ্ছি, যেহেতু নতুন উচ্চতায় বন্ধ হয়েছে এবং মান্থলি ক্লোজিং এত ভালো, এর পরিপ্রেক্ষিতে যদি আমরা এমএসিডি স্লোপটা দেখি, যেটা আমি বরাবরই আপনাদেরকে দেখিয়ে আসছি, যে লাস্ট উইকের পরিপ্রেক্ষিতে এই উইকের স্লোপটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু যেটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আবার ওই একটা হাই অল্টিটিউড, অর্থাৎ যেভাবে বাজার বাড়ছে এবং যে উচ্চতায় বাজার পৌঁছানোর চেষ্টা করছে, তাতে একটু সাবধানতা আমাদের সামনের দিকে রাখতে হবে। রাউন্ড নাম্বারে মনে রাখতে হবে আমাদের 25,300, 25,400 এই জোনটা। তার পরবর্তী সময় আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি যে বাজারের গতিপথ কোন দিকে যাওয়ার চেষ্টা করছে। উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে, নিফটি স্পটের পরিপ্রেক্ষিতে কোনো প্রবলেম এখনো পর্যন্ত চার্ট শো করছে না। চলে যাচ্ছি ডেলি আলোচনায়। ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে যেটা উল্লেখযোগ্য আলোচনা আবার তুলে আনার চেষ্টা করব, সেটা হচ্ছে 13 ডিএম এর ওপরে কনজিকিউটিভ ক্লোজিং দিলে বাজার কি হতে পারে বা কি করতে পারে, সেটা আশা করছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই একই পদ্ধতি যদি মেনটেন করি আমরা, তাহলে সাকসেস রেশিও থাকার কথা, টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্স তাই বলছে। এবং ঘটনাক্রম হচ্ছে, প্রথম থেকেই 2020 জবে থেকে আমি এই একই পদ্ধতি আপনাদের দেখিয়ে আসছি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা মেলে জানিয়েছিলেন যে আপনি ব্যাক টেস্ট করে হয়তো দেখানোর চেষ্টা করছেন। আমি তাদেরকে বলেছিলাম যে প্লিজ আপনারা ফলো করুন, দেখুন সেটা কাজ হয় কিনা। বর্তমান পরিস্থিতি তো আরও একবার প্রমাণিত, কনজিকিউটিভ 3টে ক্লোজিং তার হাই ভাঙলে বাজার কোন দিকে যায় এবং কিভাবে নিয়ে যায়। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার, যেটা আমাদের বিভিন্ন ধরনের মিডিয়ার সূত্রে আমরা পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, সরি, প্রায় 11টা ক্লোজিং, 11 থেকে 12টা ক্লোজিং আমরা পেয়ে গেছি। 11টা তো বটেই, যেটা আমরা 13 ডিএম এর ওপরে মেনটেন করছি। এবং পজিটিভ ক্লোজিং কতগুলো হয়েছে সেটা অনেকের কাছে ডেটা আছে। আমি জাস্ট এইখানে আর একটা র্যালি দেখানোর চেষ্টা করছি যে 13 ডিএম এর ওপরে কতদিন ছিল। অর্থাৎ ডেফিনেটলি একটা সাইকোলজিক্যাল নাম্বার হচ্ছে 13, এটা একটা ফিবোনাচি নাম্বার। মানে যেহেতু 13 ডিএম এর ওপরে চলছে, 13টা দিন চলতে পারে। অনেক সময় আমি দেখেছি 21 দিন টানা ওপরে মেনটেন করেছে, তারপরে নিয়ার টু মুভিং অ্যাভারেজের কাছে আর আসার চেষ্টা করে সূচক।
কিছু কিছু ক্ষেত্রে 30 থেকে 34 দিনও দেখা গেছে। ফলে অবাক হওয়ার কিছু নেই, আর হিস্ট্রি কোনোদিন বলে ক্রিয়েট হবে না। ফলে সেই হিসেবে বলতে পারি যে সূচক যে জায়গায় অবস্থান করছে, ডোজি তৈরি হচ্ছে, রিয়েল বডি ছোট হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা তখনই করব যখন 13 DM এর নিচে ক্লোজিং দেবে। অ্যাগ্রেসিভ যারা চিন্তাভাবনা করেন তাদের অবশ্য আরএসআই এর ওপর একটু ভরসা রাখতে পারেন, যেটা আপাতত ডেলি আরএসআই 14 ডেজ ওভারবটে যাব কি যাব না চেষ্টা করছে। আর যেহেতু 25,300 থেকে 25,400-র মধ্যে একটা সাপ্লাই আসলেও আসতে পারে, সেই চিন্তা ভাবনা রাখলে আমার মনে হয় যারা হায়ার এন্ডের কথা ভাবছেন তারা কিন্তু সেই জায়গায় তাদের মতো করে ভাবতে পারেন এগেনস্ট দ্য ট্রেন্ডে কিভাবে তারা বিচার করবেন এই সূচকের মতিগতি আটকানোর চিন্তায়। আর যেটা দেখায়নি সেটা আপনাদের অবশ্যই বলে দিই, যে 65 ডেজ আরএসআইটা কিন্তু দেখতে ভুলবেন না, সেটা আপনারা পার্সোনালি করে নেবেন। তো এই ছিল আমার নিফটির আলোচনা। উইকের ডেইলির পরিপ্রেক্ষিতে মান্থলি ছোট করে আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বাড়িতে নিজেদের মতো করে চার্ট অ্যানালিসিসটা আরো ভালো করে করে নিতে পারবেন। চলুন যাই ব্যাংক নিফটির আলোচনায়। এবারে আলোচনা ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি বাঁদিকে উইকলি এবং ডান দিকে ডেলি। শেষ সংখ্যায় যেটা উল্লেখ করেছিলাম যে স্লাইটলি 9 এক্সপোনেনশিয়ালের নিচে বন্ধ হয়েছে, আর একটা ট্রেন্ড লাইন ড্র করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যদি এর ওপরে যেতে পারে তাহলে একটা পজিটিভিটি দেখা যেতে পারে। এবারে সেটা ক্লিয়ার করেছে, অর্থাৎ একটা ডাউন ট্রেন্ড লাইন, তার উপরে ক্লোজিং, এবং এই যে গ্যাপটা ছিল তার উপরে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ 9 এক্সপোনেনশিয়ালের উপরে, অর্থাৎ ব্যাংক নিফটি কসরত করে প্রথম ক্লোজিংটা দিতে পেরেছে। কিন্তু নিফটির যে ধরনের মোমেন্টাম আছে ব্যাংক নিফটিতে সেটা নেই, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার অনেকটা অংশে আবার দেখা গেছে যে যদি আমার প্রিভিয়াস কথাটা চিন্তা রাখেন, যে ব্যাংক নিফটি একটু উইক থাকার কারণ হচ্ছে সিএনএক্স আইটির মুভমেন্টটা কিন্তু যথেষ্ট ভালো। ফলে এই দুটোর কম্বিনেশনে আপাতত ব্যাংক নিফটি সার্ভাইভ করার চেষ্টা করেছে এবং করছে। নেক্সট উইকে আমাদের প্রথম লক্ষ্য থাকবে 51,466, রাউন্ড নাম্বারে 51,500-র উপরে ব্যাংক নিফটি মুভ করছে কি করছে না। যদি করে এবং 10 to 15 মিনিট সাস্টেইন করে ডেলিতে, তাহলে বুঝতে পারবেন যে হয়তো একটা মোমেন্টাম ধরার চেষ্টা করছে, যেটা কিনা পজিটিভ দিকে। এবার যদি দেখা যায়, যেটা নিয়ে এখনো সংশয় আছে, যে আমি প্রকৃত ট্রেন্ড চেঞ্জটার কথা বলছি, সেটা কিন্তু উইকলিতে এই স্লোপটা এখনো স্টিল মেনটেন করছে ডাউনওয়ার্ডে। সবে 9 এক্সপোনেনশিয়ালের ওপরে ক্লোজিং। ফলে আশা রাখা যায় যদি পজিটিভ কিছু ভাইব তৈরি হয়, তাহলে নেক্সট উইক অনওয়ার্ড আমরা যে পূর্ণাঙ্গ সপ্তাহটা পেতে চলেছি, তাতে আমরা কিছু একটা পজিটিভ জায়গা হয়তো খুঁজে পেলেও পেতে পারবো, যেটার ক্লোজিং এর প্রয়োজন আছে। ডেলি চার্ট, লাস্ট উইকে আমরা যখন ক্লোজিং করেছিলাম তখন এরকম একটা ট্রিগার করে বন্ধ হয়েছিল, যেটা এইটা ছিল। আমি বলেছিলাম টেকনিক্যালি বলতে গেলে 13 DM এর ওপরে কনজিকিউটিভ 3টে ক্লোজিং, তার হাই ভেঙে যখন ট্রেডটা একবার টিক মেরেছে, একটা পজিটিভিটি এখনো পর্যন্ত ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে আছে। এবং সেই ট্রিগারটা ছিল 51,100-র ওপরে। বর্তমানে হাই করেছে 51,456 এবং ক্লোজিং করেছে 51,350। মোটামুটি পজিটিভ পজিটিভ ব্যাপারটা রেখেছে, 13 DM এর উপরে মেনটেন করছে। দেখার বিষয়, উইক আছে তবে চেষ্টা করছে সার্ভাইভ করার ব্যাংক নিফটি। আরএসআই ইন্টারেস্টিং জায়গায় অবস্থান করছে। এই ছিল ব্যাংক নিফটির অবস্থান আর বিশ্লেষণ। নেক্সট এতে গিয়ে আমরা দেখে নেব স্লাইডে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি কি আছে। লাস্ট উইকের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে যে ধরনের আমরা আলোচনা করি সাপোর্ট রেজিস্ট্যান্সের, সেটা একবার চেক করে নিলে বুঝতে পারবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি কি আছে, যেটা কিনা খুব খুব গুরুত্বপূর্ণ নেক্সট উইকের পরিপ্রেক্ষিতে। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আচ্ছা, যেহেতু মান্থ শেষ হয়ে গেছে, আমি বলেছিলাম যে মান্থলি সাপোর্ট রেজিস্ট্যান্সটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বাট আমি করে উঠতে পারিনি। আমি কমিউনিটি পোস্টে ওটা আপডেট করে দেবো, কেমন? তো এবারে চলুন আমাদের উইকের পরিপ্রেক্ষিতে সাপোর্ট রেজিস্ট্যান্স কী কী আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক।
তিনটি স্টকের আলোচনায় যাব। তার আগে বলি, যেহেতু মান্থলি ক্লোজিং হয়ে গেছে, ভালো করে চার্টগুলো লক্ষ্য করবেন, এর থেকে অনেক কিছু কিউ বেরিয়ে আসতে পারে। আর আমি এখানে যে তিনটি স্টকের বিশ্লেষণ করার চেষ্টা করছি, এটা শুধুমাত্রই বিশ্লেষণ, এটাকে রেকমেন্ডেশন ভাববেন না দয়া করে। আর বিগত অনেকগুলো সংখ্যা ধরেই আমি এরম ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করে আসছি। সেটা যদি আপনাদের কাজে লাগে, আপনারা অন্যভাবে অন্য স্টক সার্চ করতে সেটাও কাজে লাগাতে পারেন। আরও দু একটা ইম্প্রোভাইজেশন করার চেষ্টা করছি, সেটা নেক্সট উইকে আমি দেখব, যদি সময় পাই আমি টেকনিক্যালসের আরও দু একটা প্রয়োগ অন্যভাবে করার চেষ্টা, আপনাদের দেখারও চেষ্টা করব, যেটা আপনাদের হয়তো আগামী ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে। তো চলুন যাই আজকের এই তিনটি স্টক বিশ্লেষণের উপরে। যে এটা আমি শুধু বিশ্লেষণ মাত্র করছি কোনো একটা স্টকের উদাহরণস্বরূপ ধরে, আপনারা এটাকে বাই হিসেবে গণ্য করবেন না বা কোনো রেকমেন্ডেশন হিসেবে মেনে নেবেন না। টেকনিক্যালসের প্রয়োগগুলো করব AYM সিনটেক্স, জেনকন এবং IOL কেমিক্যাল, যথারীতি স্মল অ্যান্ড মিড ক্যাপের মধ্যেই আমি আছি। দেখুন চার্ট প্যাটার্নটা একবার প্রথম গোটা দেখাই। এই হচ্ছে বর্তমান চার্টের পরিস্থিতি 2015 থেকে। এটা হচ্ছে একটা উইকলি চার্ট। আমরা দাঁড়িয়ে আছি যেখানে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্যাটার্নটা যদি লক্ষ্য করেন, আশা করছি আর কিছু বলতে হবে না। লক্ষণীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আফটার অল 1326-এ ক্রস ওভার হওয়ার পর থেকে 2024 পুরোটা খুব ধীরে সুস্থে হালকা, যতবার রিয়াকশন তারপরে র্যালি, আবার একটু রিয়াকশন, আবার একটু র্যালি, আবার একটু জায়গায় কনসলিডেশন করছে। ইন্টারেস্টিং পয়েন্ট হিসেবে যেটা দাঁড়িয়েছে যে প্যাটার্নের ওপরে ক্লোজিং হওয়াটা বাঞ্ছনীয়। অন্যান্য দিকগুলো যদি দেখি, তার মধ্যে প্রথম চেকটা, আমি যেহেতু মান্থলি ক্লোজিং হয়ে গেছে, আমি মান্থলি চার্টটাও আপনাদের সাথে একবার রাখলাম, যেটা কিনা আশা করছি পজিটিভ, কিন্তু মান্থলির এই ক্যান্ডেলটা খুব একটা আশাব্যঞ্জক নয়। ফলে মান্থলি মানে অনেকটা দিন, আপনারা আশা করছি বুঝতে পাচ্ছেন যে চার্টের একটা যদি রিয়াকশন নিচের দিকে হওয়ার চেষ্টা করছে মাঝে মধ্যেই, সেটা যদি হয়, অর্থাৎ এই যে ভ্যালুয়েশন জোন দুটো মুভিং অ্যাভারেজের মাঝখানে, যেটা হচ্ছে 13 আর 26 এক্সপোনেনশিয়ালের জোনটা, টোটালি 122 টাকা থেকে 105 অ্যাক্ট অ্যাজ এ ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া। এবং এখানে মাল্টিপল উইকেরও লো গুলো আছে, যেগুলো একটা পয়েন্ট করা যেতে পারে, যেটা আমরা একটা লোয়েস্ট পয়েন্টে সাপোর্ট এরিয়া কাজ করতে পারে। ইন্টারেস্টিং পয়েন্ট কোনগুলো উঠে আসছে, এর প্রাইস অ্যাকশনের পরিপ্রেক্ষিতে যদি আমরা এবার সাপোর্টিং অ্যাকশনগুলো দেখি, হায়ার হাই ফর্মেশন কন্টিনিউয়াসলি স্লোপ চেঞ্জ করার চেষ্টা করছে উইকলি চার্টে। এইবারে দেখে নিই একটু মান্থলি চার্টটা, যেহেতু মান্থলি ক্লোজিং, আশা করছি স্টেডি, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। এবং এর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ MACDর পর যেটা দেখার বিষয়, যে রিয়াকশনটা হচ্ছে উচ্চতাজনিত ব্যাপার, যেটা RSI অ্যাজ ওয়েল অ্যাজ স্টোক্যাস্টিক্স ট্রেন্ডিং শর্ট টার্মে, অর্থাৎ মোমেন্টাম নিচের দিকে। ফলে এর পরিপ্রেক্ষিতে আমরা এই স্টকটাকে ওয়াচ লিস্টে রেখে চার্টটাকে অবজারভেশনে রাখবো, যে চার্টের রিয়াকশন কি ধরনের আসছে নিচের এন্ডে। এই ছিল AYM সিনটেক্সের। বাকি ক্যালকুলেশনগুলো আপনাদের নানানভাবে করে নিতে হবে, যেটার থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন যে চার্ট প্রোগ্রেস কোন দিকে করছে বা কি জায়গায় দাঁড়িয়ে আছে। অপেক্ষাকৃত নতুন স্টক, নতুন নাম, জেনারিক ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ লিমিটেড। এটা জেনকন হিসেবে আছে, আমি জেনকন হিসেবেই আপনাদেরকে দেখলাম। সম্ভবত স্টকটি এখন বর্তমানে ট্রেড ফর ট্রেড বা বি সেগমেন্টে আছে। চার্টের ফরমেশন বেশি দিনের ডেটা না থাকার ফলে মোটামুটি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কেন আমি আজকে এই চার্টটা বিশ্লেষণ করার চেষ্টা করছি? আফটার র্যালি একটা কাউন্টার ট্রেন্ড, যেটা স্টক যেটা হয় ন্যাচুরালি বি সেগমেন্টে হওয়ার জন্য একটু পজ তো পায়, সেই হিসেবে একটা রিয়াকশন হয়েছে। ইন্টারেস্টিংলি যেটা দেখা যাচ্ছে, যে যদি মুভিং অ্যাভারেজের ওপরে যেরকম ভাবে মেনটেন করেছে, এই যে স্লোপটা ছিল দীর্ঘদিন ডাউনওয়ার্ডের পর, এই স্লোপটা মেনটেন করেছিল ক্রস ওভার করে। আবার এখন দেখার বিষয় যে এখানে কি স্থিতাবস্থা পাবে, এটাই হচ্ছে মেন জিনিস। এবার যদি আমরা এই প্রাইস অ্যাকশনের পরিপ্রেক্ষিতে, যদি যে টোটাল ডাউন ট্রেন্ডটা ছিল তার উপরে গিয়ে ক্লোজিং আবার রিয়াকশন, যেহেতু কম ডেটা, MACD উইকলি যেটা স্লোপ নিচের দিকে আছে, অর্থাৎ ইন্টারেস্টিংলি এটাকে আমি পজিটিভ ধরতে পারছি না, কিন্তু নেগেটিভ, বাট একটা স্ট্রং সাপোর্ট এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করার চেষ্টা করছে। চেক করে নিই মান্থলিটা, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে মান্থলি কি জায়গায় ক্লোজিং হয়েছে, যেহেতু মাসের ক্লোজিংটা হয়ে গেছে। নেক্সট পয়েন্টে যাব, সেটা হচ্ছে উইকলি স্টোক্যাস্টিক্স এবং উইকলি RSI যে জায়গায় অবস্থান করছে জাস্ট 50-র কাছাকাছি, 50-র নিচে। এবং স্টোক্যাস্টিক্স, যেটা আমাকে ভেরি শর্ট টার্মের জন্য আমাদের চিন্তা ভাবনা করায়,
সেটা আপাতত একটু ওভারসোল্ড জোনের ওপরে পৌঁছেছে। ফলে এখানে একটা যে ক্লাস্টার তৈরি হবে প্রাইস অ্যাকশনে, এটা আমাদের লক্ষ্য করতে হবে যে ক্লাস্টারটা তৈরি হচ্ছে কিনা। অলরেডি 2-3 সপ্তাহ মানে প্রায় 1 মাসের উপরে 4টি সপ্তাহ কিন্তু এই একই জায়গার উপরে মোমেন্টাম ধরে রেখেছে। অর্থাৎ না ওপরে 54-এর ওপরে গেছে, আর লাস্ট উইকের লো 47-61 এর আশপাশেই ঘোরাঘুরি করছে। তার মানে রেঞ্জটা মোটামুটি একটা গোল গোল ফিগার তৈরি করেছে, সেটা হচ্ছে 45 and 55 এর মধ্যে। লক্ষ্য রাখতে হবে এই স্টকটা এখানে সাপোর্ট হোল্ড করছে না আবার একটা ব্রেকডাউনের পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করছে। ফলে সেই কারণে আমি এই স্টকটা আগামী দিনের জন্য রেডার লিস্টে রাখলাম। ফাইনাল স্টক অনেক পুরনো ডেটা, 2020-র পর একটা বিরাট মোমেন্টাম তৈরি করেছিল, তারপরে স্টক 150 টাকা থেকে প্রায় 900 টাকা পৌঁছানোর পরে একটা টিপিক্যাল কারেকশন, আইওএল কেমিক্যাল। এবারে কারেকশনটার জায়গায় দাঁড়িয়ে আছে। জাস্ট লাস্ট উইকে যে মোমেন্টামটা তার আগের উইকে তৈরি করেছিল, এবারের জায়গাটা হচ্ছে এই যেমন একটা জায়গায় বন্ধ, নেগেটিভ ক্যান্ডেল, অবশ্যই নেগেটিভ ক্যান্ডেল। কিন্তু 1326-কে ক্রস করার পর যে ডিস্টেন্সটা তৈরি হয়েছিল তারপরে আবার নিচের দিকে, অর্থাৎ নিচে 410 থেকে 400-র মধ্যে একটা ভালো সাপোর্ট এরিয়া আমরা লক্ষ্য করছি অ্যাজ পার দ্য প্রাইস অ্যান্ড মুভিং অ্যাভারেজ ইজ কনসার্ন। মান্থলি চার্টের ক্লোজিং কিরম হয়েছে? মান্থলি এরকম জায়গায় একটা আছে। অর্থাৎ কারেক্টিভ ফেজে স্টকটা একটা জায়গায় অনেক দিন ধরে কনসলিডেশন করছে, যার লোয়ার ব্যান্ড হচ্ছে অ্যারাউন্ড 300 এবং 250, আর ওপরের দিকে এখনো 500-550, এই জোনের ভেতরে অনেক মাস কাটিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় যে এই ধরনের মোমেন্টামগুলো কোন দিকে শিফট করছে, সেটার জন্য আমাকে লক্ষণীয় যে আমাদের যে ইন্ডিকেশনগুলো আছে, এমএসিডি উইকলি, এটা হচ্ছে এমএসিডি মান্থলি। অর্থাৎ মান্থলির ক্লোজিংটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন দিকে ইন্ডিকেশন করার চেষ্টা করছে, অ্যাজ ওয়েল অ্যাজ উইকলি। ফলে আমার মনে হয় এই চারটির দিকেও আমাদের একটু নজরে রাখতে হবে। নজরে রাখার কারণ হচ্ছে এইরকম ধরনের চার্টের রিয়াকশনগুলো কোন দিকে হচ্ছে। এরকম একটা বাজার যেখানে অনেক উচ্চতায় পৌঁছে গেছে, এই স্টকগুলো এগেনস্ট দ্য ট্রেন্ড কোথাও কি কনসলিডেশন করার চেষ্টা করছে, সেই কিউগুলো কিন্তু এই ধরনের চার্ট বিশ্লেষণ করলে বোঝা যাবে, যেগুলো অন্য স্টকের ক্ষেত্রে আপনার হয়তো, বা অন্য এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে দাঁড়িয়ে আছে এরকম ধরনের স্টকের ক্ষেত্রে হয়তো কাজে লাগলেও লাগতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আচ্ছা, ব্রেকআউট স্টকে যাব তার আগে ওই আজ থেকে যেহেতু মানে আজ বলতে মানে 1 তারিখ 1 সেপ্টেম্বর থেকে আপনারা জানেন ক্লাস, লাস্ট সপ্তাহতেও না অনেকে মেল করেছিলেন। আমি হোপফুলি আপনারা যদি একটু চেক করে নিতেন ভালো হতো, যদিও তাদের এখনও রেসপন্স আসেনি, বাট আমার মোটামুটি শো ঠিকঠাক হয়ে গেছে ব্যাচ। তো যাদেরকে অলরেডি আমি মেল করেছি তাদেরই একমাত্র যদি আজকে দেখে আজকেই ফোন করেন, কারণ যেহেতু ওখানে আমার নাম্বার দেওয়া আছে, আমি শুধু তাদের জন্য ডোর ওপেন রাখলাম। বাকি আমার মোটামুটি যাদের কাছে অলরেডি পাঠানোর দরকার ছিল, জুমের লিঙ্ক সব কিছু চলে গেছে। তো হোপফুলি ক্লাসে দেখা হচ্ছে, ক্লাসটা ইন্টারেস্টিং হবে। নেক্সট সেশন 2025-এর জানুয়ারিতে হবে। এতদিন চেষ্টা করবো এবারে যারা নতুন এসছেন তাদেরকে আমার কিছু কন্ট্রিবিউশন করার জন্য, কারণ এবারে দায়িত্ব আমার পড়ে যাচ্ছে যে কীভাবে চার্ট দেখতে হবে, কীভাবে স্টক সার্চ করতে হবে, কীভাবে বুঝবো, ইত্যাদি ইত্যাদি। অ্যাটলিস্ট একটা স্ট্রাকচারালি টেকনিক্যালসের জায়গাটাকে বোঝানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে ক্লাসের সংক্রান্ত। এখন আর নেক্সট এপিসোড থেকে ক্লাস নিয়ে আর কোনো কথাবার্তা বিশেষ বলবো না। এবার যাই ব্রেকআউট স্টকে। ব্রেকআউট স্টকের আজকে একটা ইন্টারেস্টিং পার্ট করেছি, যেটা হচ্ছে আপনারা প্রতি সপ্তাহে যেটা ব্রেকআউট স্টক দেখেন সেটা উইকের পরিপ্রেক্ষিতে আমি করি। এবারে যে ব্রেকআউট স্টকগুলো এনএসসি অর্থাৎ বাংলায় এনএসসি লিস্টেড যে সমস্ত স্টক আছে সেগুলো বাংলায় 16টা এবং হিন্দিতে 16টা করেছি। প্রত্যেকটি আমার কাছে মান্থলির ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে আমি করেছি। আবার রিপিট করছি, মান্থলির ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে। কেউ হাইয়েস্ট ক্লোজিং করে ব্রেকআউট করেছে, কেউ বা আমার মনে হয়েছে একটা কনসলিডেশনের পর একটা ব্রেকআউট করার চেষ্টা করেছে। এগুলো একটা ইনফরমেশান, এগুলো কোনো রেকমেন্ডেশন নয়। এই চার্টগুলোকে আপনারা মনে রাখবেন, কারণ একটা মান্থের ব্যাপার তো। ফলে এরম নয় যে আজকে দেখছেন মানে কালকে গিয়ে ঝাঁপিয়ে পড়া, কোনো প্রয়োজনই নেই। এটা একটা ইনপুট, সেই ইনপুটটাকে আপনি নানানভাবে কাজে লাগাতে পারেন। চার্টটাকে সবিস্তারে বিশ্লেষণ করতে পারেন। এই যে 21টা বা 22টা ট্রেডিং সেশন বা 20টা ট্রেডিং সেশনের একসাথে ডাটা একসাথে হলো, তার মানে 20 দিনই কি বাজার বাড়বে এরম তো নয়। 20 দিনের হয়তো ধরুন 5 দিন পড়েছে, 10 দিন পড়েছে, পড়ার শার্পনেসটাও আছে। সব মিলিয়ে টিলিয়ে আমার বক্তব্য হচ্ছে যে এই স্টকগুলো আমরা রেডার লিস্টে রাখতে পারি, কখনোই এটা রেকমেন্ডেশন নয়। এদের উইকনেসকে কাজে লাগাতে পারি, এই ধরনের চার্ট অ্যানালিসিস অন্য স্টকের ওপরে করতে পারি।
ফলে এই ইনপুটটা আমি দেওয়ার চেষ্টা করছি। সতর্কীকরণ একটাই, এটা কোনো রেকমেন্ডেশন নয়। চলুন যাই আজকের ইন্টারেস্টিং ব্রেকআউট স্টকে। সবশেষে কিছুটা হলেও খুশি খুশি একটু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সামনেই দুর্গাপুজো, আর 1 মাস তো মোটামুটি বাকি আছে। ভালো টালো কাজ টাজ করুন, স্টক সিলেকশন ঠিকঠাক করুন, ডামাডোল থাকবে মাঝখানে বাজার, তার মধ্যেই পয়সা রোজগার করে নিতে হবে, কারণ পুজোর খরচাও তো বার করতে হবে নাকি মার্কেট থেকে। তো এই যে সেপ্টেম্বর মাসটা শুরু হচ্ছে, এটায় অনেক ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হবে, এবং তার সেই চিন্তাভাবনা মাথায় রেখে এবং আবহাওয়ার পরিবর্তন আস্তে আস্তে হবে হয়তো, সেটা মাথায় রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি অনেক আশা নিয়ে, যে আশা করছি এপিসোডটা আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম, যারা আজকে নতুন ভিজিট করছেন, যারা এখনও করেননি তাদের কাছেও অনুরোধ করলাম। আর একটা লাইক, কমেন্ট সেকশানে গঠনমূলক সমালোচনার জন্য কমেন্টস খোলা থাকে, এবং যদি পছন্দ হয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের জানাতে পারেন, শেয়ার করার জন্য, মানে শেয়ার করে দিতে পারেন এই লিঙ্কটা বা এই ব্লগটা। আজকে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট উইক শনিবার। ততক্ষণের জন্য ধন্যবাদ, এবং এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।